আমাদের দেশের জাতীয় নির্বাচন কবে হবে? এটা নিয়ে আলোচনা, সমালোচনা এবং বিতর্ক। রাজনৈতিক দলগুলো যত দ্রুত নির্বাচন চাচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের কর্তা ব্যক্তিরা এই নির্বাচন নিয়ে নানা রকম ইঞ্জিনিয়ারিং কলাকৌশল তারা করে যাচ্ছে এবং এসবের ফলে কেবলই মাত্র ধোঁয়াশা তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হচ্ছে। আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে ৩ টি গ্রুপ এখানে তৈরি হয়ে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে একটি তারা দূরে বসে তালি বাজাচ্ছে। সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে তাদের যে যোগাযোগ রয়েছে, এখানেও তারা ত্রিমাত্রিক খেলা খেলার চেষ্টা করছে। নিজেদের একান্ত অনুগত যারা লোকজন রয়েছে, তাদের মাধ্যমে নানা রকম স্যাবোটাজ, তাদের মাধ্যমে সরকারি কাজকর্মে ঢিলেঢালা ভাব, তাদের অন্তর্বর্তীকালীন সরকারকে অসহায়, এইগুলো একটি কাজ। দ্বিতীয় কাজ হলো যারা সরকারের কর্তৃপক্ষ রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, আওয়ামী লীগের মধ্যে একটা বিকল্প আওয়ামী লীগ তৈরি করার জন্য যে চেষ্টা করে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগের লোকজন যেহেতু ঝানু কূটনীতিবিদ এবং তারা জানে এগুলো সফল হবে না, এই কারণে তারা সরকারকে সহযোগিতার প্রলোভন দেখিয়ে বিকল্প আওয়ামী লীগ তৈরি করার জন্য সরকারকে যে ভিন্ন পথে ডাইভার্ট করছে, এই ডাইভার্ট করার ক্ষেত্রে সরকার বিপদগ্রস্ত হয়ে পড়েছে অনেকটা 1-11-এর সময়। আপনারা জানেন যে 1-11-এর সময় মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সরকারের যারা কর্তা ব্যক্তি ছিলেন, তারা আওয়ামী লীগ ভাঙার, বিএনপি ভাঙার যে চেষ্টা করেছিলেন এবং আওয়ামী লীগ এবং বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব ছিলেন, তারা এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের কর্তা ব্যক্তিদেরকে একবার রাস্তায় নামিয়েছেন, একবার ক্যান্টনমেন্ট থেকে বের করেছেন, একবার শেরাটনে নিয়েছেন, একবার নেতাদের বাসায় নিয়েছেন এবং নানা রকম ছলচাতুরি বৈঠক করে রাজনৈতিক যাকে বলা হয় কূটকৌশল প্রয়োগ করে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারকে জনসম্মুখে এবং দেশ বিদেশে বিতর্কিত করে ফেলেছেন যে তারা বৈধ দুটো রাজনৈতিক দলকে ভেঙে বিকল্প সংস্কারবাদী একটি রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছে এবং শেষের বেলায় একেবারে দিন শেষে একজন ঝানু রাজনীতিবিদকে তারা তাদের পক্ষে নামাতে পারে। তো অতীতের মতো এখন অবাক করার ব্যাপার হলো, আগে যেভাবে রাজনৈতিক দলগুলো সংস্কার করার কথা বলা হচ্ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের জামানাতে, এই সময়টিতে যেটি হচ্ছে পুরো রাজনৈতিক সিস্টেমের সঙ্গে সঙ্গে সংবিধান, আইন কানুন, তারপর আরো অনেক কিছু এখানে পরিবর্তন করার, সংস্কার করার জন্য চেষ্টা চালাচ্ছে এবং এটি গত ৬-৭ মাসের মধ্যে এতটা অজনপ্রিয় হয়ে পড়েছে যে সংস্কারের নাম শুনলে মানুষ গালাগাল করছে এবং সংস্কার রীতিমতো একটি গালিতে পরিণত হয়ে গেল। তো এই প্রেক্ষিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা লোকজন রয়েছে, তারা সরকারি কর্তা ব্যক্তিদেরকে বোঝাচ্ছে যে বিএনপির যে লোকজন রয়েছে তারা বর্তমান নেতৃত্বকে অস্বীকার করে একটা ভিন্ন প্ল্যাটফর্মে চলে আসবে এবং এসে সরকারকে সহযোগিতা করবে। আবার এই গ্রুপটি আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন 1-11-এর সময় যারা পেরে ওঠেননি, তাদের সাথে কথাবার্তা বলে সারা বাংলাদেশে তাদেরকে সংগঠিত করে সরকারকে আবার বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগও ভিন্ন নামে নির্দোষ অবস্থায় সরকারকে কোঅপারেশন করবে। ফলে মূল আওয়ামী লীগ নিয়ে বা মূল বিএনপি নিয়ে তাদের কোনো রকম চিন্তা করার কারণ নেই এবং এই সকল কথাবার্তা শুনে রাজনীতিতে যারা অনভিজ্ঞ সেই সকল উপদেষ্টারা কিংবা সেই সকল কর্তা ব্যক্তিরা বগল বাজাচ্ছেন এবং মনের আনন্দে দেশের মূল ধারার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে তারা একটার পর একটা বিষয় বের করে যাচ্ছেন। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো এখানে কিংস পার্টি গড এবং আমি অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের যে সকল গোয়েন্দা সংস্থাগুলো রাজনীতি দেখে, যেমন ডিজিএফআই, এনএসআই কিংবা এসবি, তারা এই রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন এবং এখানে সাধারণত এসপি লেভেলের লোক পুলিশে আর সর্বোচ্চ এডিশনাল আইজি এবং ডিআই তারা শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে। আর অন্যদিকে একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন মেজর জেনারেল এবং সাধারণত মাঠ পর্যায়ে কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল তারাই এই কাজগুলো করেন আর অফিসে বসে বিভাগীয় বিষয়গুলো একজন ব্রিগেডিয়ার জেনারেল দেখেন। এনএসআইয়ের ক্ষেত্রে ডিআইজি লেভেলের কর্মকর্তারা অফিসে বসেন আর মাঠ লেভেলের যারা কর্মকর্তা তারা কমান্ডে যারা আছেন তারা এসপি লেভেলের কর্মকর্তারা এখানে কর্মকাণ্ড করে। এখন আপনি চিন্তা করুন যে আমাদের দেশের একজন সংসদ সদস্য, একজন মন্ত্রী যারা দেশ চালিয়ে এসেছেন, তাদের মতো লোকের উপর প্রভাব বিস্তার করে তাদের মনের কথা রিড করে তাদেরকে নেতৃত্ব দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পকেটের মধ্যে বা মঈনুদ্দিন ফখরুদ্দিনের পকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার যে ক্যারিশম্যাটিক যোগ্যতা দরকার, এটি এই লেভেলের কর্মকর্তা তো দূরের কথা, স্বয়ং সেনাবাহিনী প্রধান, পুলিশ প্রধান কিংবা ধরুন নৌবাহিনী প্রধান তাদের পক্ষ। এর কারণ হলো রাজনৈতিক অঙ্গনে যারা কাজ করেন তারা সবাই খুব গভীর জলের মাছ। দেখে আপনার মনে হবে এরা কিছুই বুঝে না, লেখাপড়া বুঝে না, মুখ থেকে গন্ধ আসতেছে, দাঁত ময়লা, তারপর পোশাক আশাকের কোনো যাকে বলা হয় কেতাদুরস্ত ভাব নেই। কিন্তু আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন যে রাজনীতি কিভাবে করতে হয়, কূটনীতি কিভাবে করতে হয়, মানুষদেরকে কিভাবে বোকা বানাতে হয়, এই জন্য যেভাবে সম্ভব, যেখানে যেরকমভাবে প্রয়োজন সেভাবে বোকা সেজে থাকার যে অসম্ভব ক্ষমতা রাজনীতিবিদদের আছে,
এটি অন্য কোনো পেশার নেই। ফলে কি হচ্ছে, রাজনীতিবিদরা সময় মতো রাজা হয়ে যায়, আবার সময় মতো কারাগারে চলে যায় এবং এই দুটোকে তারা ডাল ভাত মনে করে। কারাগার থেকে বের হয়ে 1 ঘন্টার মধ্যে তারা সিংহাসনে বসে, আবার সিংহাসন থেকে 1 ঘন্টার মধ্যে তারা কারাগারে চলে যায় এবং এটা নিয়ে তাদের মধ্যে কোনো লাজ লজ্জা নেই। আপনি দেখুন ডোনাল্ড ট্রাম্পের যে গত 4 বছরের যে কর্মকাণ্ড, তিনি জেলে গেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে অপমান করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, কিন্তু সব কিছু কাটিয়ে উঠে তিনি আবার সেই ক্ষমতার মসনদে বসে। আর ওই একই সময়টিতে যারা ইউএস জাস্টিস ডিপার্টমেন্টে ছিলেন কিংবা যারা মার্কিন মেরিন বিভাগের জেনারেল ছিলেন কিংবা মানে সেনাবাহিনীর প্রধান ছিলেন, সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন, জয়েন্ট চিফ অফ স্টাফ যিনি আছেন, তাদের কারোর কোনো অস্তিত্ব নেই। আপনি এদেরকে খুঁজেও পাবেন না কাউ। তো এই যে বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা এজেন্সি যারা খেলছেন, আর অরাজনৈতিক যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এদের কথা মতো চলতে গিয়ে পুরো তাদের যে কমিটমেন্ট, তাদের যে গোল, সমস্ত কিছুতে প্যাচ লাগে। আর প্যাচ লাগানোর কারণে কি হচ্ছে, তারা সত্য বলছেন না মিথ্যা বলছেন তারা জানেন, আর তাদের মালিক জানেন, কিন্তু জনগণ তাদেরকে বিশ্বাস করছে। তাদের কোনো কথায় আশার বাণী জনগণ খুঁজে পাচ্ছেন না। জনগণ তাদের প্রতি নির্ভর করবেন এই ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে প্রতিদিনই রাজপথে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে এবং ক্ষমতার যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে এবং ক্ষমতার বলয়গুলোতে ক্রমশ ফাটল তৈরি হচ্ছে। তো এই অবস্থায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন দুটো অপশন দেন যে ডিসেম্বর 2025 এর মধ্যে একটা নির্বাচন হতে পারে যদি সীমিত আকারে সংস্কার হয়, আর যদি বৃহত্তর পরিসরে সংস্কার আপনারা আশা করেন তাহলে 2026 সনের যে মাঝামাঝি সময় জুন জুলাই এই সময়টাতে নির্বাচন হতে পারে। তো রাজনৈতিক দলগুলো এটা খুব ভালো করে বুঝে গেছে যে এই দুটো কথার একটি কথার মধ্যে কোনো আন্তরিকতা নেই, এগুলো পূর্ণ হবে না, ধারাবাহিকতায় যাবে না এবং আলটিমেটলি তাদেরকে আন্দোলনে যেতে হবে এবং সেই আন্দোলনকে সফল করার জন্য ইতিমধ্যেই তারা কিন্তু মাঠে নেমে গেছে। এটা হলো একটা। দ্বিতীয়ত, বহু পক্ষের বহু রকম আচরণ, বহু পক্ষের বহু রকম কার্যক্রম, এর ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে একটার সঙ্গে একটার প্যাচ লেগে গিয়েছে, যেটিকে আমরা গিট্টু বলি। সেই গিট্টু লেগে গিয়েছে। এখন সেই গিট্টুর কারণে এমন কতগুলো বিরোধ রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে যেগুলো আসলে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে পুরো দেশ। ধরুন 3 মাসের মধ্যে যদি নির্বাচন হতো, বিএনপি বা জামাত তাদের মধ্যে আজকের যে সম্পর্ক সেটি হতো না। এরপর দ্বিতীয় যে ঘটনা সেটি হলো বিএনপির মধ্যে তাদের জনপ্রিয়তার কারণে, সংখ্যাধিক্যের কারণে যে বিশ্বাস, যে আস্থা তৈরি হয়েছিল, সেই বিশ্বাস এবং আস্থার কারণে তারা যে যার অবস্থান থেকে প্রতিটি নির্বাচনী এলাকা কেন্দ্রিক তারা একটি সিন্ডিকেট গড়ে এবং এই সিন্ডিকেটের মধ্যে যারা মন্দ লোক, বাজে লোক, তারা সেখানে চাঁদাবাজি, রাহাজানি থেকে শুরু করে যত মন্দ কাজ আছে করার চেষ্টা করছে এবং নিয়ন্ত্রণবিহীনভাবে। থানা পুলিশ প্রশাসন সেখানে তাদের টিকিট স্পর্শ করতে পারছে না। যারা দলের কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তাদের কেউ কেউ কঠোর হয়ে কোনো কমিটি বাদ করার চেষ্টা করেছেন, তাতে ঘোড়ার ডিম বা অশ্বডিম্ব প্রসব ছাড়া কোনো পরিবেশ পরিস্থিতির উন্নতি হয়নি। বরং যাকে বাদ দেওয়া হয়েছে বা যে কমিটি বাতিল করা হয়েছে সে আরও মনের আনন্দে দ্বিগুণ শক্তি নিয়ে কাজ করেছে। এর কারণ হলো আগে তবু একটা দায়বদ্ধতা ছিল, এখন সেই দায়বদ্ধতা থেকে বের হয়ে সে যে সিন্ডিকেটটা চালাচ্ছে সেই সিন্ডিকেটের সঙ্গে স্থানীয় দুর্নীতিবাজ সরকারি কর্তারা আছে, পুলিশ আছে, যেমন মাঠ ঘাট চাঁদাবাজি যা কিছু করে এটার একটা অংশ তো দুর্নীতিবাজ পুলিশকে দিতে হয়, দুর্নীতিবাজ বেসরকারি কর্মকর্তাদেরকে দিতে হয়।